হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। এসোই বাংলা আছে, অঙ্ক দেবে করে। চলে এসো, আমরা আবার এসে গেছি আমাদের অনুক্রম শ্রেণী যে সিরিজটা চলছিল ক্লাস 11-এর অনুক্রম ও শ্রেণী, তার এক্সারসাইজ 9B অর্থাৎ সমান্তরাল প্রগতির চ্যাপ্টারটির আমরা সংক্ষিপ্তের প্রত্যেক দিন 10টা করে অঙ্ক করাচ্ছি। প্রথম দিন সংক্ষিপ্তের 1 থেকে 10 পর্যন্ত করিয়েছি পার্ট 3-তে। আজকে পার্ট 4 সংক্ষিপ্তের 11 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আমরা চলে এসেছি। সো লেটস স্টার্ট। একদম প্রথমে চলে এসো 11 দাগের অঙ্কটি। 11 দাগের অঙ্কটা পড়ে ফেলো। প্রত্যেকটা অঙ্ক পড়বে, দেখবে কনসেপ্ট বুঝতে পারলে আগুন লেগে যাবে। কোন সমান্তরাল প্রগতির nতম পদ 7n-5, তার প্রথম 20টি পদের যোগফল নির্ণয় করো। তাহলে একটি সমান্তরাল প্রগতি দেওয়া আছে প্রগতিটির nতম পদ আমরা ধরে নিচ্ছি tn ইকুয়াল টু কত, 7n-5। nতম পদ tn ইকুয়াল টু কত দেওয়া আছে, 7n-5। তোমাকে বলেছে প্রথম 20টি পদের যোগফল নির্ণয় করো। তাহলে 20টি পদের যোগফল নির্ণয় করতে গেলে তোমাকে তো প্রথম পদ এবং সাধারণ অন্তরটা দরকার। যে কোনো কিছু বের করতে গেলে সমান্তরাল প্রগতির ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইজ প্রথম পদ অর্থাৎ ফার্স্ট টার্ম বের করতে হবে অ্যান্ড সাধারণ অন্তর কমন ডিফারেন্সটা বের করতে হবে, তাহলেই তুমি যে কোনো পদ বের করতে পারবে। তাহলে এখানে আমাকে বলো যে আমি tn 7n-5 হলে t1 কত, প্রথম পদ, অতএব প্রথম পদ t1 ইকুয়াল টু কত হবে, 7 × 1 - 5, তার মানে কত পেয়ে যাচ্ছি, 7 - 5 মানে 2। আমরা দ্বিতীয় পদ t2 ইকুয়াল টু কত লিখতে পারবো, t2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 7 × 2 - 5, 7 × 2 = 14, 14 থেকে 5 বাদ দিলে 9। তাহলে কত পাচ্ছি, সাধারণ অন্তর কত পাচ্ছি, অতএব সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর কত হবে, সাধারণ অন্তর ইকুয়াল টু 9 - 2, 9 - 2 মানে 7, 9 - 2 মানে কত পেয়ে যাচ্ছি, 7। তাহলে সাধারণ অন্তর 7 পেয়ে যাচ্ছি। এবার অতএব প্রথম 20টি পদের যোগফল, অতএব প্রথম 20টি পদের যোগফল। তাহলে প্রথম 20টি পদের যোগফল আমরা কি পাবো, প্রথম 20টি পদের যোগফলের সূত্র কি, n/2। তাহলে 20/2 2a, অর্থাৎ 2 × a মানে কত 2 প্লাস n-1, তাহলে n মানে 20তম পদ, তাহলে 20 এই 20টা পদের যোগফল, তাহলে nটা কত 20, 20 - 1 × d মানে কত 7। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, 20/2 মানে 10, 2 × 2 = 4 প্লাস 20 থেকে একবার দিলে 19, 19 7, আর 19 7 গুণ করলে 19 আর 7, 7 9 63, 3 হাতে থাকে 6, 7 থেকে 7 আর 13, 133, 133 আর 4 কত হচ্ছে 137, 137 আর 10 গুণ করলে 1370। তাহলে প্রথম 20টি পদের যোগফল কত, 1370। দিস ইজ দ্য one process and the another process, আমরা এটাকে অন্য একরকম ভাবেও কিন্তু করতে পারি। another process, আমরা এই যে প্রথম পদ দ্বিতীয় পদ এবং সাধারণত আলাদা আলাদা করে না বের করে আমরা একেবারেই কিন্তু করতে পারি। tn ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, 7n-5। এই প্রসেসটাও দেখে রাখো, যদি সহজ মনে হয় এই প্রসেসে করবে। তাহলে tn ইকুয়াল টু 7n-5, এটাকে তুমি লিখতে পারো 2 প্লাস n-1 × 7। এই 7n-5টাকে এভাবে লিখতে পারো 2 প্লাস n-1 × 7। দেখো তো 2 প্লাস n-1 × 7 মানে 7 × n মানে 7n -7 প্লাস 2, দিস মিনস -5। ওকে, দিস অ্যান্ড দিস আর ইকুয়াল, এভাবে লেখা যায়। তাহলে এটাকে বলো, এটাকে আমরা a প্লাস n-1 × d ফরম্যাটে পেলাম না, a প্লাস n-1 × d। তাহলে এখানে এটা কি প্রথম পদ, তাহলে অতএব প্রথম পদ কত, প্রথম পদ ইকুয়াল টু কত, প্রথম পদ ইকুয়াল টু 2 আর ডিটা কত, সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর কত পাচ্ছি, সাধারণ অন্তর ইকুয়াল টু 7। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এভাবেও প্রথম পদ এবং সাধারণ অন্তর পেয়ে গেলাম। তারপর বাকিটা আমরা 20টি পদের যোগফল, এই জিনিসটা আবার রিপিট করব, মানে এটা তো একই থাকবে, সূত্র তো আর পাল্টাবে না। শুধু এই জায়গাটা তুমি এটাও করতে পারো নতুবা এটাও করতে পারো। ক্লিয়ার অর নট? দুরকম প্রসেসে দেখালাম, যেটা তোমার ইজি মনে হবে সেটাতে তুমি যাবে, সেটাতেই তুমি করবে। তাহলে 11টা হয়ে গেল, একদম সহজ। 12টা দেখো 12, প্রত্যেকটা অঙ্ক কিন্তু কনসেপ্ট বুঝতে পারলে সহজ, কনসেপ্ট বুঝতে না পারলে কঠিন। সো কনসেপ্টে প্রথমে আগুন জ্বালাতে হবে, তারপর দেখবে সবকিছুতে অগ্নুৎপাত হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো 12 দাগের প্রবলেমটাতে। 12 দাগের প্রবলেম, হোয়াট ইজ গিভেন। 12 দাগের প্রবলেমটা আমাদের দেওয়া আছে
2n+1 সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তর প্রগতির মধ্যপদটি m হলে তার 2n+1 সংখ্যক পদের সমষ্টি হয় 2n+1 × m। তাহলে একটা সমান্তর প্রগতি তার কটা পদ আছে? 2n+1 বলেছে। এই 2n+1 সংখ্যক পদ বিশিষ্ট সমান্তর প্রগতি মধ্যপদটি m। তাহলে 2n+1 সংখ্যক পদ বিশিষ্ট, ধরি 2n+1 সংখ্যক পদ বিশিষ্ট সমান্তর প্রগতির 2n+1 সংখ্যক পদ বিশিষ্ট সমান্তর প্রগতির প্রথম পদ ইকুয়াল টু a এবং সাধারণ অন্তর ইকুয়াল টু d, সাধারণ অন্তর ইকুয়াল টু d। এবার বলো 2n+1 সংখ্যক পদ বিশিষ্ট সমান্তর শ্রেণী মধ্যপদটির অবস্থান, মধ্যপদটির অবস্থান কত বলো? 2n+1টা জোড় না বিজোড়? 2n, 2 গুণ আছে n এর সাথে, তাহলে এটা জোড়। তার সাথে যখন 1 যোগ করছি তখন কি হয়ে যাচ্ছে? বিজোড় হয়ে যাচ্ছে না? 2nটা জোড়, কিন্তু 1 যোগ করার পর সেটা কি হয়ে যাচ্ছে? বিজোড়। তাহলে 2n+1 কিন্তু বিজোড়। তাহলে 2n+1 সংখ্যক পদ বিশিষ্ট সমান্তর প্রগতির মধ্যপদটির অবস্থান আমরা কিভাবে বের করি? বিজোড় যদি হয় তাহলে 2n+1 + 1/2 তম পদ। তাহলে কততম পদ হচ্ছে? 2n+2/2, 2n+2/2, তাহলে 2 কমন নিলে n+1/2 তম পদ, 2 কেটে যাচ্ছে, তাহলে n+1 তম পদ, n+1 তম পদ। তাহলে এবার আমরা লিখতে পারি অতএব n+1 তম পদটি হলো n+1 তম পদটি হলো n+1 তম পদটি কত? n+1 তম পদটি হলো a+, তাহলে a প্রথম পদ অর্থাৎ a প্লাস n-1 × d। তাহলে এখানে n+1 তম পদ, n তম পদ হলো n-1, তাহলে n+1 তম পদ কি হবে? n+1 - 1 × d ইকুয়াল টু কত? ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে m। কেন? কারণ তোমার মধ্যপদ কত বলা আছে? m বলা আছে। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, ঘাবড়ে যাওয়ার কোনো জায়গা নেই। 1 1 কেটে যাচ্ছে, তাহলে a + nd ইকুয়াল টু কত পাচ্ছি? a + nd ইকুয়াল টু পাচ্ছি m। তোমাকে কি ফাইন্ড আউট করতে বলেছে? তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে 2n+1 সংখ্যক পদের সমষ্টি হয় 2n+1 × m। তাহলে তুমি m এর মানটা তো a + nd পেলে। এবার তুমি চলে এসো অতএব 2n+1 সংখ্যক পদের সমষ্টি। তাহলে 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত হচ্ছে? 2n+1 সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? 2n+1/2 × a প্লাস 2a প্লাস 2n+1 - 1 × d। তাহলে কত পেয়ে যাচ্ছি? 2n+1/2, এখানে 2a 1 1 কেটে যাচ্ছে, তাহলে 2a 2nd, তাহলে 2 কমন নিয়ে নিলে কত পেয়ে যাচ্ছি? 2 কমন নিয়ে নিলে পেয়ে যাচ্ছি a + nd। এবার আগুন লাগছে, দেখো 2 2 কাটছে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? কাহা লিখেঙ্গে? এখানে লিখছি। তাহলে 2n+1 এটা পাচ্ছি, আর ইনটু কত পাচ্ছি? a + nd। a + nd মানে কত গো? m না? তাহলে 2n+1 × m। তাহলে এই 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত হলো? 2n+1 × m হলো না? হলো না? হলো, হইলো। এরপর আমরা চলে আসছি 13-র 1-এরটাতে। তাহলে 13-র 1-এরটা কি আছে আমরা দেখে নিই। 13-র দাগে বেসিক্যালি আমাদের দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক। আমরা 13-র 1 দেখি প্রথমে, তারপর 2 দেখছি। সমান্তর শ্রেণীভুক্ত তিনটি অখণ্ড সংখ্যার যোগফল 15, তাদের গুণফল 80 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। তাহলে সমান্তর শ্রেণীভুক্ত তিনটি অখণ্ড সংখ্যার যোগফল কত? 15, আর তাদের গুণফল বলেছে 80। যোগফল 15, গুণফল 80। তাহলে তোমাকে কি বের করতে বলেছে? তোমাকে বলেছে সংখ্যা তিনটি নির্ণয় করো। ধরি সমান্তর শ্রেণীতে আছে যেহেতু সংখ্যা তিনটি, তাহলে আমি ধরি সংখ্যা তিনটি হলো কি কি ধরবো? একটিকে a - d ধরছি, একটিকে a ধরছি, একটিকে a + d ধরছি। তাহলে সংখ্যা তিনটিকে আমি কি কি ধরছি? একটা a - d, একটা a, একটা a + d। তাহলে দেখো এদের মাঝখানে কমন ডিফারেন্স কত করে আছে? কমন ডিফারেন্স কিন্তু d করে আছে। দেখো প্রত্যেকটার কমন ডিফারেন্স d। তাহলে আমরা এই তিনটাকে ধরছি। তাহলে আমরা প্রথম শর্তে কি লিখতে পারি? প্রথম
শর্তে আমাদের তিনটি যোগফল কত বলেছে 15, তাহলে a মাইনাস ডি প্লাস এ প্লাস ডি ইকুয়াল টু 15। আমরা এইভাবে ধরলাম তার কারণ আমরা চাইছি ডিটাকে কেটে দিতে, ডি ভোকারটা, তাহলে কত পেয়ে যাচ্ছে 3a ইকুয়াল টু 15, a ইকুয়াল টু 15/3 মানে হয়ে যাচ্ছে 5। তাহলে ডিটি কেটে দিলে a এর মান পেয়ে গেলাম। এইবার বলো দ্বিতীয় শর্তে তোমার কি দেওয়া আছে, বলেছে গুণফল 80, তাহলে a ইন্টু এ মাইনাস ডি ইন্টু এ প্লাস ডি ইকুয়াল টু কত 80। তাহলে আমরা পেয়ে যাচ্ছি a মানে কত 5 ইন্টু 5 মাইনাস ডি ইন্টু 5 প্লাস ডি ইকুয়াল টু কত 80। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5টা ওপারে চলে গেলে 5 মাইনাস ডি ইন্টু 5 প্লাস ডি মানে 5 স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু 80/5, 5 একে 5, 5 ছক 30। তাহলে কত পেয়ে যাচ্ছি ডি স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মানে 25 মাইনাস 16, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 9। তাহলে ডি স্কোয়ার যদি 9 হয় তাহলে অতএব ডি ইকুয়াল টু কত পাচ্ছি প্লাস মাইনাস 3। ডি এর মান কত পেয়ে গেলাম প্লাস মাইনাস 3। তাহলে ডি এর মান তুমি প্লাস 3ও নিতে পারো, ডি এর মান তুমি মাইনাস 3ও নিতে পারো। এবার তোমার বলেছে সংখ্যা তিনটি নির্ণয় করো। সংখ্যা তিনটি তাহলে কি হবে, আমি যদি প্লাস 3 নিই তাহলে সংখ্যা তিনটি কি হবে, সংখ্যা তিনটি হবে a মাইনাস ডি অর্থাৎ 5 মাইনাস 3, 5 মাইনাস 3 মানে কত 2, তারপর a মানে কত 5, আর তারপর a প্লাস ডি অর্থাৎ 5 প্লাস 3 মানে 8। দেখো প্রত্যেকের মাঝখানে ডিফারেন্সটা কিন্তু 2 করেই আছে। ওকে চল নেক্সট। একই রকম ভাবে তাহলে তোমরা 13/2 করতে পারবে। 13/2 দেখো একদম একই রকম দিয়েছে, তোমার এখানে যেমন 3টে সংখ্যা দিয়েছিল 13/2 তোমার 4টে সংখ্যা দিয়েছে। তাহলে তুমি 4টে সংখ্যা কি কি ধরবে, যারা সমান্তর প্রগতিতে আছে। তাহলে সমান্তর প্রগতিতে থাকতে হলে তো তাদের মাঝখানে ডিফারেন্সটা, কমন ডিফারেন্সটা তো সেম থাকতে হবে। তাই তোমরা কিন্তু 13/2 যেটা করবে সেটা হচ্ছে 13/2 সমান্তর শ্রেণীভুক্ত 4টি অখণ্ড সংখ্যার যোগফল 20, তাদের বর্গের যোগফল 120, সংখ্যা 4টি নির্ণয় করো। আমি ধরে নেব, ধরি সংখ্যা 4টি হলো, এমনভাবে তোমাকে সংখ্যা 4টি ধরতে হবে যাতে করে কমন ডিফারেন্সটাও থাকে, কমন ডিফারেন্সটা সেম থাকে এবং সাথে তোমার ডিটা বা এটা যে কোনো একটা কেটে যায়, অর্থাৎ তাহলে আরেকটার মান পাবো। তাহলে আমি ধরছি সংখ্যা 4টি হলো a মাইনাস 3d, a মাইনাস d, a প্লাস d, a প্লাস 3d। দেখো ধরা যায় না, ধরা যায় না। প্রত্যেকের মাঝখানে ডিফারেন্সটা দেখো, a মাইনাস 3d আর a মাইনাস d, মাঝখানে ডিফারেন্স কত 2d ডিফারেন্স, এদের মাঝখানে ডিফারেন্স কত 2d। দেখো এটা মাইনাস এটা করে দেখো 2d পাবে, এটা মাইনাস এটা করে দেখো 2d পাবে, এদের মাঝখানে ডিফারেন্সটাও তাহলে 2d, আর এটা মাইনাস এটা করে দেখো 2d পাবে। তাহলে মাঝখানে ডিফারেন্সটা 2d, তাহলে এইভাবে আমরা নিতে পারি। তাহলে a মাইনাস 3d, a মাইনাস d, a প্লাস d, a প্লাস 3d। এবার তুমি বলো এদের যোগফলটা কত বলেছে 20, তাহলে তুমি লিখতে পারো a মাইনাস 3d, প্রথম শর্তে a মাইনাস 3d প্লাস a মাইনাস d প্লাস a প্লাস d প্লাস a প্লাস 3d ইকুয়াল টু কত 20, 3d 3d d d। তাহলে a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a মানে কত হচ্ছে 4a ইকুয়াল টু 20। তাহলে a ইকুয়াল টু 20/4 মানে পেয়ে যাচ্ছি 5, a ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 5। এবার a এর মানটা তুমি বসিয়ে দিলে গল্প শেষ। চলো নেক্সট। তাহলে 13/2 হয়ে গেল। এরপর আমরা 14টাতে চলে আসি। তাহলে দ্বিতীয় শর্তানুসারে তোমাকে বলেছে বর্গের যোগফল, বর্গের যোগফলটা তুমি বের করবে, সেখানে ইকুয়াল টু 80 লিখবে, 80 না 120, 120, এবং তুমি সেখানে a এর মানটা কিন্তু পুট করে দেবে, a এর মান যেটা পেলে। 14টাতে চলে এসো। বলেছে 21কে এমন 3টি অংশে বিভক্ত করো যাতে অংশগুলি সমান্তর প্রগতিতে থাকে এবং প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল 21 হয়। প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল কত হয় 21। তাহলে 21কে 3টে অংশে বিভক্ত করতে বলেছে যাতে তারা সমান্তর প্রগতিতে থাকে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি 21কে 3টি অংশে বিভক্ত করলে অংশগুলি হয় a মাইনাস ডি, a প্লাস ডি। তাহলে 21কে 3টে অংশে বিভক্ত করলে আমরা অংশগুলি কি কি হয় ধরে নিচ্ছি a মাইনাস ডি, a প্লাস ডি। তাহলে এই 3টে অংশ তো জুড়ে 21 পাই। তাহলে আমরা অতএব প্রথম শর্তে লিখতে পারি, প্রথম শর্তে এই 3টে অংশকে যোগ করলে ইকুয়াল টু কত পাবো a মাইনাস ডি প্লাস a প্লাস ডি ইকুয়াল টু কত 21, ডি কেটে যাচ্ছে, তাহলে a প্লাস a মানে কত হচ্ছে 3a ইকুয়াল টু 21।
তাহলে a ইকুয়াল টু 21/3 মানে a ইকুয়াল টু পাচ্ছি 7। তাহলে a ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 7। তাহলে প্রথম শর্ত আমাদের কমপ্লিট। প্রথম শর্ত আমরা a ইকুয়াল টু কত পেয়ে গেলাম, a ইকুয়াল টু 7 পেয়ে গেলাম। এবার চলো আমাদের বলেছে প্রথম এবং দ্বিতীয় অংশের গুণফল 21, মানে আমাদের সাধারণ অন্তর যাতে অংশগুলি সমান্তরাল থাকে এবং প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল 21। তাহলে আমরা দ্বিতীয় শর্তে লিখতে পারি প্রথম মানে a মাইনাস ডি আর দ্বিতীয় মানে a ইকুয়াল টু কত 21। এবারে এর মানটা 7 বসিয়ে দাও। তাহলে 7 মাইনাস ডি ইন্টু 7 ইকুয়াল টু 21। তাহলে 7 মাইনাস ডি ইকুয়াল টু 21/7 মানে কত হচ্ছে 3। তাহলে তোমরা পেয়ে যাচ্ছ মাইনাস ডিটা ওপারে গেলে ডি ইকুয়াল টু 3টা পর আসলে 7 মাইনাস 3 মানে কত পাচ্ছ ডি ইকুয়াল টু 4। তাহলে তোমরা কি পেয়ে গেলে, তোমরা এ পেয়ে গেলে অ্যান্ড তোমরা ডি পেয়ে গেলে। তাহলে তোমাদের সংখ্যা তিনটি কি কি হবে, তাহলে সংখ্যা তিনটি হচ্ছে 7 মাইনাস 4 মানে 3, প্রথমটা 3, তারপরে হচ্ছে 7 আর তারপরটা হচ্ছে 7 প্লাস 4 তাহলে 11, 3 7 11। দেখো এদের কমন ডিফারেন্সটা কিন্তু 4 করেই হচ্ছে। নেক্সট চলে এসো, তাহলে 15 দাগে প্রবলেমটাতে চলে এসো। 14 কমপ্লিট, এবার আমরা যাব 15। Where goes to 15? এক পুরানো মসজিদে গান ধরেছে মুর্শিদে। 15টা কি দিয়েছে, কোন সমান্তর প্রগতির সমান্তর শ্রেণীর একাদশ ও চতুর্দশ পদ, একাদশ মানে কি 11 নম্বর পদ, আর চতুর্দশ পদ মানে 14 নম্বর পদ দুটির অনুপাত 7:9। দশম ও তৃতীয় পদ দুটির অনুপাত নির্ণয় করো। চলে এসো। চলতে চলতে মেরা এ ম্যাথ ইয়াদ রাখনা কবি ভুল না জানা। প্রথম পদ আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম পদ এ এবং কি ধরছি সাধারণ অন্তর। তাহলে প্রথম পদ এ এবং সাধারণ অন্তর কত ধরছি, সাধারণ অন্তর ডি। এবার বলেছে কোন সমান্তর শ্রেণীর একাদশ ও চতুর্দশ পদ দুটির অনুপাত 7:9। তাহলে চলে আসো, শর্তানুসারে আমরা কি লিখতে পারি, একাদশ ও চতুর্দশ পদ দুটির অনুপাত 7:9। সো ইউ ক্যান সে দ্যাট একাদশ পদ মানে কি a প্লাস 11 মাইনাস 1 ইন্টু ডি মানে 10d বাই চতুর্দশ পদ মানে 14তম পদ, তাহলে সেটা কত হবে a প্লাস 14 মাইনাস 1 ইন্টু ডি মানে 13d ইকুয়াল টু কত পাচ্ছি, একাদশ ও চতুর্দশ পদ দুটির অনুপাত কত বলেছে 7:9 মানে 7/9। তাহলে আমরা পাচ্ছি 9a প্লাস 90d ইকুয়াল টু 7a প্লাস 7 আর 13 গুণ করলে 3 7 21 1 হাতে থাকে 2 7 7 91d। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9a minus 7a equal to 91d minus 90d. So you can say that 2a equal to d. 2a equal to d. This is the condition. অর্থাৎ d এর মান কত পেয়ে গেলাম, d এর মান 2a পেয়ে গেলাম। এবার তোমরা বলো, বলেছে দশম ও তৃতীয় পদের অনুপাত। তাহলে অতএব দশম ও তৃতীয় পদের অনুপাত, তাহলে দশম ও তৃতীয় পদের অনুপাত কত হবে, দশম ও তৃতীয় পদের অনুপাত। তাহলে দশম পদ কি হবে a প্লাস, দশম পদ মানে 10 মাইনাস 1 ইন্টু ডি মানে 9d, তাহলে a প্লাস 9d বাই তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ কি হবে, তৃতীয় পদ হবে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, তৃতীয় পদ তো, তাহলে 3 মাইনাস 1 ইন্টু ডি মানে 2d। তাহলে তোমরা কত পেয়ে যাচ্ছ, a প্লাস 9d বাই a প্লাস 2d। তাহলে a প্লাস 9d, a প্লাস 9 ইন্টু ডি মানে কত পেয়েছি 2a, তাহলে a প্লাস 9 ইন্টু 2a বাই a প্লাস 2 ইন্টু ডি মানে কত 2a। তাহলে কত পেয়ে যাচ্ছি 18 19a বাই 2 2 4 के 5a, a কেটে যাচ্ছে 19/5। कितना आ गया 19/5। তাহলে দশম ও তৃতীয় পদের অনুপাত কত পেয়ে গেলাম 19/5। চলে এসে এবার আমরা 16টাতে তাহলে চলে যাব। 16 we are goes to 16। চলো নাম্বার 16 কি দেওয়া আছে, -19 ও 23 মধ্যে 5টি সমান্তরীয় মধ্যক বসাও। -19 ও 23 মধ্যে, -19 ও 23 মধ্যে কটা সমান্তরীয় মধ্যক বসাতে বলেছে, বলেছে 5টা বসাতে, 1 2 3 4 5। সো আর শেষ টার্মটা কত আছে, শেষ টার্মটা হচ্ছে 23। ওকে চলো, তাহলে এর মধ্যে 5টি সমান্তরীয় মধ্যক তোমাকে বসাতে বলেছে। তাহলে তোমার প্রথম পদ কত, গিভেন প্রথম পদ ইকুয়াল টু
ফার্স্ট টার্ম, এটা একটু ইংরেজিতে লিখি, ফার্স্ট টার্ম ইকুয়াল টু কত -19 অ্যান্ড দ্য লাস্ট টার্ম 1 2 3 4 5 6 7 নম্বর, সেভেন্থ টার্ম ইকুয়াল টু 23। লেট আস অ্যাসিউম, আমরা ধরে নিচ্ছি দ্য কমন ডিফারেন্স, দ্য কমন, আমরা কমন ডিফারেন্সটা পেয়ে গেলেই তো এগুলো পেয়ে যাবো। লেট আস অ্যাসিউম দ্য কমন CMM কমন ডিফারেন্স বি ডি। আমরা কমন ডিফারেন্সটা কি ধরে নিচ্ছি, কমন ডিফারেন্সটা ধরে নিচ্ছি ডি। তাহলে আমরা লিখতে পারি সেভেন্থ টার্মের ফর্মুলা কি, সো সেভেন্থ টার্মের ফর্মুলা a প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এটা -19 প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত 23। তাহলে আমরা লিখতে পাচ্ছি -19 উপরে নিয়ে চলে গেলে 6d ইকুয়াল টু 23 প্লাস 19। তাহলে 19-এর সাথে 1 যোগ করলে 20, 20 আর 22 42, তাহলে d ইকুয়াল টু কত পেয়েছি 42/6, 6 7 যা 42, d ইকুয়াল টু 7। ওকে, তাহলে d ইকুয়াল টু 7, তাহলে এই ঘরগুলো তুমি পূরণ করতে পারছো। তাহলে ফার্স্ট টার্ম ইজ -19, সো দি সেকেন্ড টার্ম ইজ কত হবে, অতএব মধ্যবর্তী পাঁচটি পদ হলো বা মিডল টার্ম, আর কি বলেছে 5টি সমান্তরীয় মধ্যক। তাহলে 5টি সমান্তরীয় মধ্যক দোজ আর বলে আমরা কি লিখবো, 5টি সমান্তরীয় মধ্যক কি কি, প্রথমটা হচ্ছে a, তারপরটা a প্লাস ডি, তাহলে a প্লাস ডি মানে কত হচ্ছে -19 প্লাস 7, -19 প্লাস 7 তাহলে কত পাচ্ছি -12, তারপরটা কত হবে a প্লাস 2d, তাহলে a প্লাস 2d মানে -19 প্লাস 2 ইন্টু 7, তাহলে 14 থেকে 19 বাদ দিলে -5, তারপরটা কত হবে a প্লাস 3d, তাহলে -19 প্লাস 3 ইন্টু 7, 3 সাথে 21, 21 থেকে 19 বাদ দিলে 2, তারপর কত হবে -19 প্লাস 4 ইন্টু 7, 4 সাথে 28, 28 থেকে 19 বাদ দিলে 8 আর একে 9, তাহলে কত হচ্ছে 2,9, আর লাস্ট টার্ম ইজ -19 প্লাস 3 এই 5 ইন্টু 7, 5 7 যা 35, 35 থেকে 19 বাদ দিলে হচ্ছে 20 11 16। ওকে, তাহলে -12 -5 2 9 16, তাহলে -5 -12 2 9 16 আর শেষটা হচ্ছে 23। ওকে, চলো নেক্সট 17। বোঝা যাচ্ছে না একদম ইজি ম্যাথ, কিন্তু মানে ধরতে পারলেই ধরো আর করো প্রোগ্রাম, ধরতে পারলেই সহজ, না ধরতে পারলে কঠিন, ধরতে পারলেই জাদু হয়ে যাবে। 17 অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা তোমাদের এক্সাম্পলে একদম সেম ম্যাথ, এক্সাম্পল 16 আমাদের সংক্ষিপ্তের 17টার মতো এক্সাম্পল 16-এর যে অঙ্কটা আছে হুবহু একই, তোমরা একই রকম ভাবে করার চেষ্টা করবে, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, ঠিক আছে? তাহলে আমি 17টা বাদ দিচ্ছি, নেক্সট চলে এসো। তাহলে 17টাকে তোমরা এক্সাম্পল 16-এর মতো করে একই রকম ভাবে করার চেষ্টা করবে, যদি কোনো সমস্যা তোমাদের হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও, আমি একটা এক্সট্রা ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেবো। আমি একদম হুবহু অঙ্ক বলে আমি করাচ্ছি না, একদম একই অঙ্ক। 18-র একেরটা কি দেওয়া আছে, ABC সমান্তর প্রগতিতে আছে, এটা তোমার বলা আছে। তাহলে এ বি ও সি সমান্তর প্রগতিতে আছে, তাহলে সমান্তর প্রগতিতে থাকলে কি লিখতে পারবো, সমান্তর প্রগতিতে আছে, তাহলে অতএব a প্লাস সি ইকুয়াল টু কত, a প্লাস সি ইকুয়াল টু 2b। সমান্তর প্রগতিতে থাকলে তো এবিসি সমান্তর প্রগতিতে থাকলে এটাই তো হয়, a প্লাস সি ইকুয়াল টু কত হচ্ছে 2b। তাহলে a প্লাস সি ইকুয়াল টু যদি 2b হয়, তাহলে একেরটা কি দিয়েছে, একেরটা দিয়েছে a প্লাস 2b মাইনাস সি, a প্লাস 2b মাইনাস সি ইন্টু 2b প্লাস সি মাইনাস a, 2b plus c minus a, 2b or not 2b plus c plus a minus b, c plus a minus b equal to তোমাকে কত প্রমাণ করতে বলেছে 4abc। তাহলে দিস ইজ LHS। এবার তুমি ঝাটাঝাট মানটা পুট করো, a plus 2b মানে কত, a plus c, তাহলে a plus c minus c, 2b মানে কত, a plus c plus c minus a, আর এখানে c plus a মানে কত 2b minus b। তাহলে कितना हो रहा है, a कटता है, c कटता है, a plus a মানে 2a, c plus c মানে 2c, আর 2b থেকে b বাদ দিলে b, তাহলে কত পেয়ে যাচ্ছি 2 দুগুণে 4, 4abc। What is going on, 4abc। ওকে, নেক্সট চলে এসো। একই রকম ভাবে তোমরা
দুয়েরটা যদি করো 18 থেকে দুয়েরটা, চলো 18 থেকে দুয়েরটা, তাহলে একেরটা বোঝা গেলো, একেরটা একদম সো সিম্পল। একেরটা তাহলে আমরা মুছছি। এবার আমরা চলে আসি দুয়ের দাগের অঙ্কটাতে। দুয়ের দাগের অঙ্কটা আমাদের একটু ট্যাকটিক অ্যাপ্লাই করতে হবে, একটু জাদু করতে হবে। চলে এসো আমরা দুয়েরটা জাদু করি। a স্কোয়ার ইন্টু বি প্লাস সি, a স্কোয়ার ইন্টু বি প্লাস সি, বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, আর কি দেওয়া আছে সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। ওকে, তোমাকে বলেছে যে এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান্তর শ্রেণীতে আছে। এইটা তোমাকে প্রমাণ করতে হবে যে এরা সমান্তর শ্রেণীতে আছে। এবিসি সমান্তর পদ্ধতিতে আছে, তোমার প্রথমেই দেওয়া আছে, তাহলে তোমার এই কন্ডিশনটা হোল্ড করছে এ প্লাস সি ইকুয়াল টু 2b। তোমাকে দেখাতে হবে এরা সমান্তর শ্রেণীতে আছে। এখানে আমি তোমাদের এমন একটা কনসেপ্ট অ্যাপ্লাই করব যে কনসেপ্টটা আমি তোমাদের প্রথম দিন ক্লাসে বলেছিলাম। আমি তোমাদের একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আমরা বেসিক্যালি এরকম কোনো শ্রেণী থাকলে, মানে এরকম থাকলে তাকে আমি একই সংখ্যা দিয়ে যদি যোগ করি বা বিয়োগ করি বা গুণ করি বা ভাগ করি, তারা অবভিয়াসলি সমান্তর শ্রেণীতেই থাকবে। তাহলে এটাকে আমি যদি একই জিনিস দিয়ে, প্রত্যেকটাকে একই জিনিস দিয়ে ভাগ করি, তাহলে সমান্তর শ্রেণীতে থাকবে না? থাকবে না? থাকবে। সো চলো আমরা প্রত্যেকটাকে এবিসি দিয়ে ভাগ করছি। তাহলে এবিসি দিয়ে ভাগ করলে কি হচ্ছে, এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি বাই এবিসি, বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ বাই এবিসি, সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই এবিসি। চলে এসো, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এ একটা এ কাটছে, তাহলে বি প্লাস সি, এ ইন্টু বি প্লাস সি বাই বিসি, এখানে একটা বি কাটছে, বি ইন্টু সি প্লাস এ বাই এসি, এখানে একটা সি কাটছে, সি ইন্টু এ প্লাস বি বাই এবি। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। আমরা এবার দেখো একই জিনিস যদি যোগ করি তিনটেকে, তাও কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি যোগ করি এ ইন্টু বি প্লাস সি বাই বিসি প্লাস 1, বি ইন্টু সি প্লাস এ বাই এসি প্লাস 1, আর সি ইন্টু এ প্লাস বি বাই এবি প্লাস 1। এনি প্রবলেম হ্যাজ? নো প্রবলেম হ্যাজ। সো এবার আমরা যদি এটা করি যে এ ইন্টু বি প্লাস সি প্লাস বিসি বাই বিসি, বি ইন্টু সি প্লাস এ প্লাস এসি, আমরা লসাগু করছি, দেখো শুধু লসাগু করছি। তাহলে লসাগু করলে কি হচ্ছে, সি ইন্টু এ প্লাস বি প্লাস এবি বাই এবি। সো আমরা কি পেয়ে যাচ্ছি, এবি প্লাস এসি প্লাস বিসি বাই বিসি, আমরা এখান থেকে পাচ্ছি বিসি প্লাস এবি প্লাস এসি বাই এসি, এখান থেকে পাচ্ছি এসি প্লাস বিসি প্লাস এবি বাই এবি। ওকে, এবার আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে যদি আবার একই জিনিস দিয়ে ভাগ করে দিই, নট এ প্রবলেম। একই জিনিস দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা দেখো এবি প্লাস বিসি প্লাস এসি, এটাও উপরে এবি প্লাস বিসি প্লাস এসি, উপরে এবি প্লাস বিসি প্লাস এসি। তাহলে আমরা প্রত্যেকের নিচে যদি এবি প্লাস বিসি প্লাস এসি দিয়ে ভাগ করি, তাহলে উপরেরটা উঠে যাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, আমরা পেয়ে যাচ্ছি 1 বাই বিসি কমা 1 বাই এসি কমা 1 বাই এবি। কী করলাম, আমরা প্রত্যেকটাকে এবি প্লাস বিসি প্লাস এসি দিয়ে ভাগ করলাম, তাহলে উপরেরটার সাথে নিচেরটা কেটে গেল। এইবার আমরা প্রত্যেকটার উপরে আবার এবিসি দিয়ে গুণ করছি, তাহলে এবিসি বাই বিসি, এবিসি বাই এসি, এবিসি বাই এবি। তাহলে এ কাটছে, বিসি বিসি কাটছে, সি কাটছে, এ কাটছে, বি কাটছে, তাহলে কত পাচ্ছি, এ কমা বি কমা সি। তাহলে এবিসি তো সমান্তর প্রকৃতিতেই আছে। দেখো আমাদের এই অঙ্কটা থেকে বোঝা যাচ্ছে বেসিক্যালি পৃথিবী গোল, অর্থাৎ আমরা ঘুরে 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 ঠিক একই জায়গায় আসলাম। আমাদের দেওয়া ছিল এবিসি সমান্তর প্রকৃতিতে আছে, আমাদের প্রমাণ করতে বলেছি এটা সমান্তর প্রকৃতিতে থাকবে। আমরা প্রমাণ করে দিতে পারলাম যে এটা মানেই এবিসি, মানে আমরা প্রমাণ করতে পারলাম যে এটা এটা আর এটা মানে এ বি আর সি। তাহলে অবভিয়াসলি সমান্তর প্রকৃতিতে তো তাহলে থাকছে, মানে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসেই আবার শেষ করলাম। ওকে, চলো বোঝা গেল না, গেল না বলো? একদম সেম ক্যালকুলেশন যদি আমি তিনটেতে করি, যেহেতু এরা সমান্তর প্রকৃতিতে থাকছে প্রমাণ করতে বলেছে, তাই সেম ক্যালকুলেশন আমি যদি তিনটেতে করি, নো প্রবলেম। ওকে, এবার দেখো আমরা তারপরেরটাই অর্থাৎ 18-3-টাই আমাদেরকে দিয়েছে যে 1 বাই বিসি 1 বাই সি 1 বাই এবি সমান্তর প্রকৃতিতে আছে। এই যে এই তো
এইটা সমান্তর প্রকৃতিতে আছে প্রমাণ করতে দিয়েছে, মানে তোমার এখান থেকে এতটা আর করতে হচ্ছে না, তুমি ডাইরেক্ট এটা লিখছো, লিখে এবিসি দিয়ে গুণ করছো, গুণ করেই তো এবিসি পেয়ে যাচ্ছে সমান্তর প্রকৃতিতে আছে, মানে তোমাকে পরের অঙ্কটার ক্ষেত্রে শুধু এইটুকু করতে হচ্ছে। দিস পার্ট ইজ ফর নেক্সট ম্যাথ। ওকে, নেক্সট চলে এসো। 3 একটা হয়ে গেল। এরপর আমরা তাহলে চলে আসি, তাহলে 19-এর 3ও আমাদের হয়ে গেল, 2 সাথে 3, বাই 1 গেট 1 ফ্রি। সো আমরা এবার চলে আসি 19-এর দাগের অঙ্কটাতে। 19-এর দাগের অঙ্কটাকে স্টার দিয়ে রাখো তো, 19-এর দাগের অঙ্কটা ভালো অঙ্ক। এটাও আমরা যেটা করলাম এটাও খুব ভালো অঙ্ক। চল 19, কোন সমান্তর প্রকৃতির p-তম q-তম ও r-তম পদ যথাক্রমে ক্যাপিটাল P ক্যাপিটাল Q ক্যাপিটাল R হলে তোমাকে দেখাতে বলেছে এটা ইকুয়াল টু 0। সো হোয়াট, নো প্রবলেম। চলে এসো, আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে যে 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 আমরা প্রথম যেটা করব, ধরি সমান্তর প্রগতির প্রথম পদ এ ধরছি এবং সাধারণ অন্তর ডি ধরছি। তাহলে সমান্তর প্রগতির প্রথম পদটাকে কি ধরছি, এ, এবং সাধারণ অন্তরটাকে কি ধরছি, ডি। তাহলে আমাদের p-তম পদ আমরা ধরছি ক্যাপিটাল p-তম পদ, ও স্মল p-তম পদ কি বলেছে, ক্যাপিটাল P। তাহলে স্মল p-তম পদ ক্যাপিটাল P ইকুয়াল টু, আমরা তাহলে কি লিখতে পারি, a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি। ইয়েস অর নো? n-তম পদ কি হয়, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে স্মল p-তম পদ কি হবে, a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি। স্মল q-তম পদ ক্যাপিটাল Q ক্যাপিটাল P ক্যাপিটাল Q, a প্লাস q মাইনাস 1 ইন্টু ডি। আর স্মল r-তম পদ, স্মল r-তম পদটা কত বলেছে, ক্যাপিটাল R ইকুয়াল টু a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি। এবার তোমার রিলেশনটা কি দেওয়া আছে, কি দেওয়া আছে, স্মল p ইন্টু কিউ মাইনাস আর, স্মল p ইন্টু ক্যাপিটাল Q মাইনাস ক্যাপিটাল R প্লাস স্মল q ইন্টু r ক্যাপিটাল R মাইনাস ক্যাপিটাল P প্লাস স্মল r ইন্টু ক্যাপিটাল P মাইনাস ক্যাপিটাল Q। এইটা ইকুয়াল টু কত প্রমাণ করতে দিয়েছে, 0। চলে एसो, स्मॉल p इंटू क्यू, क्यू की इतना प्यार तुमको, क्यू का मीन्स की, क्यू माने कत, a प्लस क्यू माइनस 1 इंटू डी माइनस r माने कत, a प्लस r माइनस 1 इंटू डी। चलते चलते r माने कत, a प्लस r माइनस 1 इंटू डी माइनस p माने कत, a प्लस स्मॉल p माइनस 1 इंटू डी, तारपर प्लस r इंटू p माइनस q, ताहले p माने कत, a प्लस p माइनस 1 इंटू डी और q माने कत, a प्लस q माइनस 1 इंटू डी। ओके जी, चलो स्मॉल p इंटू, তাহলে a আর a প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, দেখো তাহলে এখানে হচ্ছে qd মাইনাস d, এখানে হচ্ছে মাইনাস rd মাইনাসে মাইনাসে প্লাস d প্লাস q ইন্টু, এখানেও a a কেটে যাচ্ছে, তাহলে rd মাইনাস d মাইনাস pd মাইনাসে মাইনাসে প্লাস d, dd কেটে যাচ্ছে, dd কেটে যাচ্ছে, প্লাস r ইন্টু, এখানে কত হচ্ছে, a কাটছে প্রথমে, pd মাইনাস d মাইনাস qd প্লাস d, dd কেটে যাচ্ছে, কত পেয়ে যাচ্ছি, qd মাইনাস rd। তাহলে qd মাইনাস rd মানে d, এখান থেকে গুণ করে দাও, পুরোটাকে গুণ করে দাও, তুমি বরং গুণ করে দাও পুরোটাকে, pqd মাইনাস prd প্লাস qrd মাইনাস pqd, ওকে, প্লাস prd মাইনাস qrd, prd prd, pqd pqd, qrd qrd। The answer is 0। নেক্সট চলো হিরো, তাহলে 19-এরটা দেখো কিছুই নেই,
একদম প্রথমে তোমরা পিতম পদ যেহেতু ক্যাপিটাল পি সেটা ইকুয়াল টু লিখে নিলে কিউতম পদ আরতম পদ লিখে নিয়ে মানগুলো বসিয়ে শুধু ক্যালকুলেশন, আর কিছু কিন্তু নেই। এবার চলে এসো 20 দাগে চলে আসি। 20 দেখো অঙ্কগুলো ধরতে পারলে করতেও পারবে, মাঝখানে কোনো ব্যবধান নেই, ধরা আর করার মাঝে কোনো ব্যবধান কিন্তু নেই। ধরা আর করার মাঝে দূরত্বটা একদমই কম। ধরতে পারলে করতে পারবে, ধরতে যদি না পারো ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না এমন যদি হয় তবে অঙ্ক না হয়। চলো 20 দাগের একেরটা 21 20 1 বি প্লাস সি বাই এ, বি প্লাস সি বাই এ কমা সি প্লাস এ বাই বি, সি প্লাস এ বাই বি কমা এ প্লাস বি বাই সি, এ প্লাস বি বাই সি, এ প্লাস বি বাই সি। কি বলেছে? বলেছে এরা যদি সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে তোমাকে দেখাতে বলেছে 1/a, 1/b, 1/c এরাও সমান্তর শ্রেণীভুক্ত হবে। যদি এরা সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে এরাও সমান্তর শ্রেণীভুক্ত হবে। আচ্ছা বলো তো, যে এরা সমান্তর শ্রেণীভুক্ত আমি ধরে নিচ্ছি, তাহলে যে কোনো তিনটি সমান্তর শ্রেণীর সাথে যা খুশি যোগ, যা খুশি বিয়োগ, যা খুশি গুণ, যা খুশি ভাগ একই জিনিস যদি করি তাহলে নো প্রবলেম হ্যাজ। তাহলে আমরা দেখো যদি এটা করি বি প্লাস সি বাই এ প্লাস 1, আমরা প্রথমটার সাথে এক যোগ করছি, তাহলে সি প্লাস এ বাই বি প্লাস 1 দ্বিতীয়টার সাথে এক যোগ করছি, এ প্লাস বি বাই সি প্লাস 1 তৃতীয়টার সাথেও এক যোগ করছি। এনি প্রবলেম হ্যাজ? নো প্রবলেম। দেন আমরা কি পাচ্ছি দেখো, বি প্লাস সি প্লাস এ বাই এ কমা সি প্লাস এ প্লাস বি বাই বি কমা এ প্লাস বি প্লাস সি বাই সি। তাহলে আমরা এটাকে কি বলতে পারছি, যদি উপরে তিনটেরই এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা যদি এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করি, একই জিনিস দিয়ে ভাগ করি, তাহলে তো একই গল্প। তাহলে একই জিনিস দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 1/a, 1/b, 1/c। দেখো তো, ছিল এটা, হলো এটা, ছিল রুমাল, হলো বিড়াল। তাহলে দেখো তো এটা আর এটা সমান না সমান না? সমান। তাহলে এটা যদি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে এটাও সমান্তর শ্রেণীতে থাকবে। তাহলে অতএব আমরা কি লিখবো, অতএব 1/a, 1/b, 1/c সমান্তর শ্রেণীতে আছে। এটা যদি সমান্তর শ্রেণীতে থাকে বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি, এ প্লাস বি প্লাস সি সমান্তর শ্রেণীতে আছে, এটা আমরা ধরে নিচ্ছি, প্রথমে ধরি এটা সমান্তর শ্রেণীতে আছে। তাহলে এটা যদি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে এটা ইকুয়াল টু এটা পাচ্ছি, তাহলে এটাও সমান্তর শ্রেণীতে আছে। ওকে, চলো তাহলে এই ছিল আমাদের 20-এর 1, 20-এর 2 আর 3। তাহলে একই রকমভাবে তোমরা চেষ্টা করবে, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমি করে দেব, তোমরা কমেন্টে বলবে, জানাবে। নেক্সট ক্লাসে অবশ্যই তাহলে আমি 2-3 করিয়ে দিয়ে 21 থেকে শুরু করব। আমরা নেক্সট ক্লাসে চলবো 30 পর্যন্ত এবং তারপরের ক্লাসে 35, বা নেক্সট ক্লাসে 29, আর তারপরের ক্লাসে লেখা অঙ্কগুলো আমরা করব, অর্থাৎ 30 থেকে 35 পর্যন্ত। সো তারপর আমরা চলে যাব দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলোতে। কেমন লাগছে অবশ্যই আমাদের ক্লাসগুলো জানাও, কেমন লাগছে জানাতে যেন ভুলো না, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমিনুল স্যার রুকেগা নেই।